শুভেচ্ছা সবাইকে স্বাগত জানাচ্ছি চলতে চলতে অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে মাহফুজ মিশু, আর আজকে আমার অতিথি একজন কৃতি বাঙালি, যুক্তরাষ্ট্রের ওকলাহোমা ইউনিভার্সিটির গেলর্ড প্রেসিডেন্সিয়াল প্রফেসর ডক্টর মোহাম্মদ আতিকুজ্জামান। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? থ্যাংক ইউ স্যার, আপনি তো অনেক বড় মানুষ এবং নিঃসন্দেহে আমাদের জন্য, যারা বাংলাদেশের মানুষ তাদের জন্য গর্বের। আমি শুরু করতে চাই আপনার যে পদবি গেলর্ড প্রেসিডেন্সিয়াল প্রফেসর, আমরা প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর ইত্যাদি সম্পর্কে জানি, আমাদের দর্শকরা জানেন। আপনার এই উপাধিটার বিশেষত্ব কি, সেটা যদি একটু বলেন। আচ্ছা, টিচিং প্রফেশনে আমাদের তো শুরু হয় পিএইচডির পরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দিয়ে, তারপরে প্রমোশন হয় অ্যাসোসিয়েট প্রফেসর, তারপরে প্রফেসর। এই পুরো স্টেজটা হয়তো টিপিক্যালি লাগে 10 থেকে 12 বছর। তো এরপরে যখন আরও কেউ যদি আরও অ্যাচিভ করে, আরও অ্যাচিভমেন্ট থাকে তার, তখন তাকে তো প্রমোশন বলে কিছু নাই, তখন তাকে হয়তো বা একটা এন্ডাওয়ার্ড চেয়ার দেওয়া হয়। হ্যাঁ, তো বলতে পারেন যে একটা অ্যাওয়ার্ড আর কি, এক ধরনের বিশেষ সম্মান, বিশেষ সম্মান, যে আরও ফার্দার অ্যাচিভমেন্টের জন্য সেই অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়। তো এটা হলো একটা এন্ডাওয়ার্ড চেয়ার, যেটা নাকি হয়তো যেটা নাকি গেলর্ড ফ্যামিলি দিয়েছে ইউনিভার্সিটিকে। আচ্ছা, আমার খুব আগ্রহ হচ্ছে জানতে যে এরকম বিশেষ সম্মান বা এরকম প্রেসিডেন্সিয়াল প্রফেসরশিপ এর আগে আমাদের বাংলাদেশে আর কেউ পেয়েছেন কি? আগে আমাদের বাংলাদেশে পেয়েছে, হ্যাঁ। আমাদের ইউনিভার্সিটিতে এরকম বছরে 3-4টা দেওয়া হয়। তো আমাদের ওখানে বাঙালিদের মধ্যে 4 জন আমরা ফ্যাকাল্টি ওকলাহোমা ইউনিভার্সিটিতে। আচ্ছা, তারা সবাই কি প্রেসিডেন্সিয়াল প্রফেসর? সবাই ঠিক পায়নি, কারণ আমাদের 2 জন আরও জুনিয়র। তো এটা তো আসলে প্রফেসরের পরে, তারপর আরও কয়েক বছর কাজ করার পরে আর কি পাওয়ার সম্ভাবনা বাড়ে আর কি। আমরা স্যার আসলে আপনার শৈশব কৈশোর নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে আমার জানতে ইচ্ছে করছে যে এই ওকলাহোমায় আপনি তো মূলত আপনার কর্মজীবনের শুরু হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে। জি। ওকলাহোমা ইউনিভার্সিটিতে আপনি কবে থেকে কাজ শুরু করলেন, কিভাবে কাজ শুরু করলেন, কেনই বা কাজ শুরু করলেন? আচ্ছা, তো ওইটা বলতে হবে যে আমি বুয়েটে লেকচারার ছিলাম 82-83-তে। তারপরে আমি কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে মাস্টার্স পিএইচডি করতে ইংল্যান্ডে যাই। তারপর ওখান থেকে আমি ফেরত এসে 87-এ আবার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করি ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারে। তারপরে এসে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করার বুয়েটে। তারপরে আমি রিজাইন দিয়ে এখান থেকে চলে যাই আর কি বাইরে, এবং আমি কাজ করি কিং ফাহাদ ইউনিভার্সিটিতে সৌদি আরবিয়াতে, তারপরে লাট্রব ইউনিভার্সিটি, মনাশ ইউনিভার্সিটিতে অস্ট্রেলিয়াতে, তারপরে ইউনিভার্সিটি অফ ডেইটন ওহাইওতে আমেরিকাতে। আমেরিকাতে আমি গিয়েছি 97-এ। তো ওখান থেকে তারপরে 2001-এ আমি ইউনিভার্সিটি অফ ওকলাহোমাতে জয়েন করি আর কি। তো মেইনলি ওখানে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে, যদিও আমার ব্যাকগ্রাউন্ড সবই আর কি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। তো ওখানে জয়েন করার মেইন কারণ হলো ওদের অফারটা খুব ভালো ছিল। হ্যাঁ, তো অফারটা ইন টার্মস অফ আমার পজিশন এবং ইন টার্মস অফ আমার রিসার্চ ফ্যাসিলিটি যেমন, তো ওদিক দিয়ে আর কি ভালো ছিল। আপনার ক্যাম্পাসে আমরা এখন, এই ক্যাম্পাসের নারী নক্ষত্র নিশ্চয়ই আপনার চেনা মনে পড়ে, এবং নিশ্চয়ই আপনি ছাত্রাবাসে আপনাকে থাকতে হয়েছে ওই সময়। জি, আমি থাকতাম আসরুল্লাহ হলে, যেটা নাকি রাস্তার ওই পাশে আর কি। হ্যাঁ, হল জীবনের কোনো স্মৃতি মনে পড়ে আপনার? ইনফ্যাক্ট হল জীবনের আমি হল জীবনটা খুব এনজয় করতাম আসলে, কারণ বাসায় যেমন মনে করেন যে একটু খোঁজখবর রাখতো বেশি, একটু রেস্ট্রিকশন, এটা কোথায় গেলা কখন আসলে। তো হল জীবনে যেমন খুব ফ্রিডম আসলে। হ্যাঁ, তো নিজের মতো আপনি প্ল্যান করতে পারেন, নিজের মতো পড়াশোনা করতে পারেন, নিজের মতো গল্প গুজব করতে পারেন আর কি। তো সেই জিনিসটা আমি খুব এনজয় করতাম হলে, যে নিজের যে একটা ফ্রিডম আর কি। হ্যাঁ, আপনি যে সময় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়লেন, তখন তো ওই অর্থে বাংলাদেশে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কাজের ক্ষেত্র তৈরিই হয়নি বা হওয়ার সুযোগও কম। আপনি কি জেনে বুঝে ইলেকট্রিক্যাল সায়েন্স পড়েছিলেন, নাকি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছিলেন, নাকি অন্য কোনো কারণ ছিল? না, আমার আসলে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং প্রতি একটা প্যাশন ছিল। আমি ইঞ্জিনিয়ারিংই পছন্দ করতাম, যার জন্য আমি এসএসসি থাকতেও ইন্ডাস্ট্রিয়াল আর্টস পড়েছি আসলে, যেটা নাকি গিয়ার টুয়ার্ডস ইঞ্জিনিয়ারিং আসলে। হ্যাঁ, তো ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং আমার খুব পছন্দ। আমি ছোটোর থেকেই সার্কিট টার্কিট নিয়ে পড়াশোনা করতাম, কিংবা বাসায় টুকটাক কাজও করতাম আর কি। হ্যাঁ, তো ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ইনফ্যাক্ট তখন বেশ অপরচুনিটি ছিল, এবং এখন তো আরও বেশি আর কি। হ্যাঁ, তো সেই হিসাবে আর কি। এই যে আপনি বললেন ছোটবেলায় সার্কিট টার্কিট নিয়ে কাজ করতেন, এরকম ঘটনা কোনো আছে নাকি? এখনকার অনেক বাচ্চাদেরকে আমরা দেখি যে কোনো একটা খেলনা পেলে সেটা খুলে সেটার সার্কিটগুলো দেখার চেষ্টা করে, এরকম কোনো অভিজ্ঞতার কথা মা বা কারো কাছ থেকে শুনেছেন, মনে পড়ে? হ্যাঁ, আসলে আমি মনে করেন বাসার যে ইলেকট্রিক্যালের ওয়ারিংয়ের কাজগুলি কিংবা সেগুলি আমি করতাম ইনফ্যাক্ট মিস্ত্রি ডাকার বদলে আসলে। আর এমনি ইলেকট্রনিক্সের দিকে মনে করেন ছোটোখাটো রেডিও খুলে টোলে, টিভি খুলে টোলে, ছোটোখাটো রিপেয়ার টেপার ওগুলি আমি নিজে করতাম আর কি আসলে। হয়তো মেজর করতে পারতাম না, কিন্তু ছোটোখাটোগুলি করতে। আপনার বাবা তো বিচার বিভাগে কাজ করতেন, আপনার মা সম্পর্কে একটু জানতে চাই, এবং তারা কি এখনো জীবিত আছেন কিনা? আমার আব্বা জীবিত, কিন্তু উনি আর কি বেড রিডেন।
নড়াচড়া করতে পারেন না অ্যাসিস্ট্যান্ট ছাড়া, অ্যাসিস্ট করতে হয়। আর আমার আম্মা রিলেটিভলি বেটার আর কি, আম্মা নড়াচড়া করতে পারেন আর কি, আম্মা হাঁটা চলা করেন, আম্মাই আর কি আব্বার টেক কেয়ার করেন। ওনারা থাকেন মোহাম্মদপুরে। আপনি তো এখন আমেরিকায় থাকেন, বাবা মার সঙ্গে যোগাযোগটা কতটা ফ্রিকুয়েন্টলি হয়, বা তাদেরকে খুব বেশি, তারা তো নিশ্চয়ই আপনাকে অনেক বেশি মিস করে, মানে আপনার তরফ থেকে কি হয় অনেক ব্যস্ততার মধ্যেও? হ্যাঁ, আমি তো এখন আর কি কয়েক বছর আব্বা অসুস্থ হওয়ার পরে বছরে অলমোস্ট 2-3 বার করে আসি আর কি। হ্যাঁ, যেমন গত বছর এসছি আমি 2 বার, তার আগের বছর এসছি আমি 3 বার। এই বছর তো আসলাম, তারপরে দেখি সামারে হয়তো পারলে আসবো আর কি। তো আমি তো ওখান থেকে তো আব্বা আমার জন্য অত বেশি করা যায় না, যেহেতু আমি বাইরে, মানে অ্যাটলিস্ট এসে যত সময় পারি আমি থাকার চেষ্টা করি, কিংবা যতটুকু আর হেল্প আপনার করার চেষ্টা করি। ভাই বোন? আমরা 2 ভাই। আমার ছোট ভাই থাকে উত্তরাতে, ও একটা অ্যাপারেল কোম্পানির হিউম্যান রিসোর্স ম্যানেজার। ও একসময় আর্মিতে ছিল, পরে আর্মিতে রিটায়ার করেছে মেজর হিসেবে। আর বোন নেই? আমার বোন নাই, আমরা আপনার ভাই, দুই ভাই। জি, আপনার পরিবারের আরও গল্প আমরা শুনবো। আমরা একটা ছোট্ট বিরতি নিতে চাই। দর্শক, এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর স্বাগত আরেকবার। কথা বলছিলাম প্রফেসর আতিকুজ্জামানের সঙ্গে। স্যার, আপনার পরিবারের গল্প প্রায় শুনে ফেলেছি, শুধু আপনার বিয়ের গল্পটা আমাদের এখন অজানা। আপনি বিয়ে করলেন কবে এবং কিভাবে? আমি বিয়ে করেছি 1985-এ। আর আমার ওয়াইফ ইনফ্যাক্ট এখানেই স্টুডেন্ট ছিলেন বুয়েটের, তো আমাদের চেয়ে 3 বছর জুনিয়র। তো বিয়েটা অনেকটা পারিবারিক সূত্রেই অ্যারেঞ্জ করা আর কি। আগে থেকে আপনাদের জানাশোনা ছিল? আমি ইনফ্যাক্ট এখানে যেহেতু টিচার ছিলাম তো ওই সময়, আর আমার ওয়াইফ স্টুডেন্ট ছিল এখানে পড়াশোনা করতো, তো ওইভাবে আর কি স্টুডেন্ট হিসেবে চিন্তা আসলে। আচ্ছা, আর ছেলে মেয়েরা? আমার এক ছেলে এক মেয়ে। আমার মেয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পাশ করেছে জর্জিয়া টেক থেকে, অ্যাটলান্টাতে। এখন কাজ করে টেক্সটন নামে একটা কোম্পানিতে, মেইনলি ওটা ডিফেন্স কন্ট্রাক্টর, কিন্তু ওটা আর কি ওটা অনেকগুলি সাবসিডিয়ারি আছে আর কি, তো বিভিন্ন সময় বিভিন্ন সাবসিডিতে কাজ করে আর কি। আর ছেলে? আর আমার ছেলে হলো সেকেন্ড ইয়ার কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করে ইউনিভার্সিটি অফ ওকলাহোমাতেই। মানে ফুল একটা ইঞ্জিনিয়ারিং পরিবার। আসলে তাই বলতে পারেন যে বাসায় সবাই ইঞ্জিনিয়ারিং পরিবার, সুতরাং কথা বলতে কারোর সাথে কোনো অসুবিধা নেই, সবাইটা বুঝে আসলে। আচ্ছা স্যার, এবারে একটু আপনার শিক্ষা জীবন এবং গবেষণা জীবন নিয়ে জানতে চাই। আমরা জানি যে আপনার এখনকার গবেষণার মূল ক্ষেত্রটা হচ্ছে ইন্টারনেট। জি। আপনি আসলে ইন্টারনেট বলতে আমরা তো যে ইন্টারনেট বুঝি, এটা নিয়ে মানে খুবই সাধারণ মানুষের প্রশ্ন, বা সাধারণ মানুষের মতো করে ভাবলে এরকম ভাবতে হচ্ছে যে ইন্টারনেট নিয়ে এত গবেষণার কি আছে, ইন্টারনেট তো ভালোই আছে, কি গবেষণা করছেন, আসলে কি করতে চান? আচ্ছা, আমার ইন্টারনেটের মেইন রিসার্চ টপিকটা হলো, আমি কাজ করি নাসার সাথে। নাসা চেষ্টা করছে যে যেসব স্যাটেলাইট আছে কিংবা স্পেসক্রাফট আছে, ওগুলিতে কীভাবে ইন্টারনেট সংযোগ দেওয়া যায়, কীভাবে ইন্টারনেট দিয়ে কানেক্ট করা যায়। তাহলে যেটা হবে যে আমাদের ডাটা ডাউনলোড করাটা, মানে আর পৃথিবীতে ডাটা নিয়ে আসাটা খুব ইজি হয়ে যাবে আসলে, মহাকাশ থেকে নিয়ে খুব ইজি হয়ে যাবে, এবং অনেক রকম সার্ভিসেস করা যাবে যেগুলি আর কি ইন্টারনেট ছাড়া পারা যায় না। যেমন এখন আমরা দেখতে পাই যে ইন্টারনেট থাকার জন্য আমরা কম্পিউটারে বসলে অনেক কিছু করতে পারি। হ্যাঁ, ফেসবুক করতে পারি, ভয়েস ওভার আইপি করতে পারি, চ্যাট করতে পারি, ব্যাংকিং করতে পারি। ইন্টারনেট হওয়াতে সব সার্ভিসেসগুলি ওপেন হয়ে গেছে আর কি। হ্যাঁ, তো ওরকম মহাকাশে যদি ইন্টারনেট কানেক্ট করা যায়, তাহলে অনেক রকম সার্ভিসেস করা যাবে যেগুলি আর কি এখন সম্ভব হয় না। আমি স্যার একটু বুঝতে চাই যে এখন মহাকাশের সঙ্গে নাসা যদি কোনো মহাকাশ যান পাঠায়, সেটার সঙ্গে পৃথিবী থেকে কিভাবে ইন্টারলিঙ্কটা এখন কিসের মাধ্যমে হচ্ছে? আচ্ছা, এখন ওয়্যারলেস লিঙ্ক অবশ্য, যেটা আর কি তার ছাড়া আছে ওয়্যারলেস লিঙ্ক, কিন্তু ডাটা ট্রান্সফার যেটা হচ্ছে এটা ডেডিকেটেড লিঙ্ক, মানে অনেকটা বলতে পারেন যে আমরা যেমন টেলিফোন যখন করতাম আর কি, কিংবা টেলিফোন এখনও করি, যে একটা নাম্বার ডায়াল করলাম, তখন একটা ইন্টারনেট একটা নর্মাল কানেকশন হলো, ওয়ান টু ওয়ান কানেকশন, সেটা বলে কি যে ডেডিকেটেড লিঙ্ক। তো ওইভাবে আর কি ডাটা ট্রান্সফার এখন করা হয় আর কি। আর আপনারা এটা কি পর্যায়ে নিয়ে যেতে চান, বা আপনাদের লক্ষ্যটা কি গবেষণার? আমরা চাই যে ডাটা ডাউনলোডটা হবে ইন্টারনেট দিয়ে, তাহলে আর কি অনেক রকম কানেক্ট করা, যেমন সবগুলি স্যাটেলাইটকে একসঙ্গে কানেক্ট করে ফেলা যাবে ইন্টারনেট দিয়ে। তাহলে ডাটা ডাউনলোডটা ডিরেক্ট না হয়ে হয়তো বা অন্য স্যাটেলাইট দিয়ে হলো, ওইসব অনেক কিছু করা যাবে। ডাটাটা পাঠানোর রাউটটা অনেক ভার্সেটাইল হয়ে যাবে আসলে। তারপরে ডিজাস্টার ম্যানেজমেন্ট বা দুর্যোগের সময়ে, দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা জানি কোথাও একটা দুর্যোগ হলে সেখানকার তার, ইন্টারনেট সব ধ্বংস হয়ে যায়, সেই সময়ও যেন ইন্টারনেট অ্যাক্সেস করা যায়, সেটি নিয়েও বোধহয় আপনি কাজ করছেন। হ্যাঁ, সেটা হলো যে
বা কোনো জায়গায় দুর্যোগ হলে ইন্টারনেট যদি চলে যায় তখন ফার্স্ট রেসপন্ডার যারা আসে, যারা প্রথম হেল্প করতে আসে, তাদের একটা কমিউনিকেশন মেকানিজম লাগবে। কিন্তু এখন তো কমিউনিকেশন মেকানিজম যদি ডিজাস্টার একটা হারিকেন হয়, সাইক্লোন হয়, তখন যেটা হবে হয়তো টেলিফোন টাওয়ারও থাকবে না, কারণ সব কিছু নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তখন ওয়াকি টকি হয়তো ইউজ করতে হবে। কিন্তু আমরা তো এখন ইউজ হয়েছি ইন্টারনেটে, যে ইন্টারনেটের মধ্যে আমাদের সব কিছু থাকবে, ম্যাপ থাকবে, ইনফরমেশন থাকবে, অ্যাক্সেস করবো আমরা। তো সেটা করার জন্য কীভাবে প্রজেক্টটা হলো, কীভাবে একটা খুব দ্রুত কয়েক ঘন্টার মধ্যে ইন্টারনেট সার্ভিস চালু করা যায় ফার্স্ট রেসপন্ডারদের জন্য। তো 2-3 ঘন্টার মধ্যে কিংবা এত অল্প সময়ের মধ্যে টাওয়ার বানানো যাবে না, কিংবা ইন্টারনেট কেবল বসানো যাবে না। তখন আমাদের যেটা প্রজেক্ট সেটা হলো যে ওয়েদার বেলুন আমরা যদি আকারে ছাড়তে পারি, এবং ওয়েদার বেলুনের মধ্যে যদি ট্রান্সমিটার রিসিভার থাকে, তাহলে এরকম কতগুলি ওয়েদার বেলুন আকাশে যদি থাকে, তাহলে ওগুলি একটার সঙ্গে আরেকটা কমিউনিকেশন করে একটা নেটওয়ার্ক, একটা ব্যাকবোন নেটওয়ার্ক আকাশে তৈরি করা সম্ভব ওয়্যারলেসলি। ওরা নিজেদের মধ্যে কমিউনিকেট করবে ওয়াইফাই জাতীয় টেকনোলজি দিয়ে, অথবা ফ্রি স্পেস অপটিক্স, যেটা আর কি লাইট দিয়ে কমিউনিকেট করবে। এবং নিচে যারা মানে ফার্স্ট রেসপন্ডার, তারা কানেক্ট করবে বেলুনের সাথে আর কি। নাসা ছাড়াও আপনি আমেরিকান এয়ারফোর্সের সঙ্গেও কিছু কাজ করছেন। আমরা জানি এই কাজগুলো খুবই মানে সব তথ্য নিশ্চয়ই আপনার পক্ষে বলা সম্ভবই না কাজের শর্ত অনুযায়ী, কিন্তু একটু যদি বলেন যে এই কাজগুলোর প্যাটার্নগুলো কীরকম, বা সেই কাজগুলো করতে গিয়ে আপনি আমেরিকায় কাজ করছেন একটি বাংলাদেশের একজন সায়েন্টিস্ট হয়ে, বাংলাদেশের একজন প্রফেসর হয়ে, সেখানে কোথাও কোনো ধরনের এক ধরনের থাকে না, মানে এমনিতে যারা একটু সাদা চামড়া তাদের একটু না কুচু ভাব থাকে, সেইটার শিকার কখনো আপনাকে হতে হয়েছে কিনা? আসলে ওইভাবে আমি ঠিক মানে ফিল করি নাই, কারণ ওই লেভেলে আর কি, রিসার্চ লেভেলে কিংবা প্রফেশনাল লেভেলে ওইটা হয়তো মানে অত ফিল করবেন না আর কি, কারণ ওরা তো আমাকে চেনে, আমাকে জানে আর কি, আমার ব্যাকগ্রাউন্ড জানে। তো আপনি ওই জিনিসটা হয়তো ওই ফিল করবেন না। আপনি হয়তো বেশি ফিল যদি করেন তাহলে হয়তো মানে আউটসাইড ওয়ার্ল্ডে ফিল করবেন, যেন আপনি আর কি আপনাকে হয়তো চেনে না হয়তো, বা তখন হয়তো ওইসব জিনিসপত্র আসে আর কি, কিন্তু নর্মালি আপনি ওইগুলিতে ফিল করবেন না আর কি। আমেরিকান এয়ারফোর্সের সঙ্গে আপনি কী ধরনের কাজ করছেন? আসলে ওদের কাজটা হয়তো আমি আর কি পুরোপুরি বলতে পারবো না, কিন্তু মেইনলি হলো যে ওদের কীভাবে সিস্টেমটাকে এফিশিয়েন্ট করা যায়, কীভাবে খরচ কমানো যায়, এই ধরনের প্রজেক্ট ওদের মেইনলি আমরা কাজ করি আর কি, যে আরও এফিশিয়েন্ট, আরও কস্ট এফেক্টিভ করা যায় কীভাবে আর কি, কিংবা একটা প্রবলেম আছে সেটা কীভাবে সলভ করা যায়, যেটা আর কি আরও এফিশিয়েন্টলি করা যাবে, দ্রুত করা যাবে আর কি। কারণ টেকনোলজি সবসময় তো নতুন বেরোচ্ছে, ওই নতুন টেকনোলজিগুলিকে কীভাবে ইউজ করে ওদের কাজগুলিকে করা যায় আর কি। স্যার, আমরা আবারও একটা বিরতি নিচ্ছি। দর্শক, আবারও একটা বিরতি নিতে হচ্ছে, কথা বলবো প্রফেসর আতিকুজ্জামানের সঙ্গে, আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই। বিরতির পর ফিরলাম, আবারও কথা বলছিলাম প্রফেসর আতিকুজ্জামানের সঙ্গে। হ্যাঁ স্যার, আপনার এই অনেক গবেষণার কথা শুনলাম, আপনি নাসার সঙ্গে কাজ করছেন, আপনি আমেরিকান এয়ারফোর্সের সঙ্গে কাজ করছেন, কিন্তু শেষ পর্যন্ত তো আপনি বাংলাদেশি মানুষ, আপনি এদেশের মাটির মানুষ। বাংলাদেশ নিয়ে আপনার চিন্তাভাবনা জানতে চাই, বিশেষ করে যেহেতু আপনি যে সেক্টরে কাজ করেন সেই সেক্টরে বাংলাদেশে এক ধরনের বিপ্লব ঘটছে বলে আমরা অনেকেই মনে করে। এখানে সরকারের একটি পরিকল্পনা রয়েছে ডিজিটাল বাংলাদেশ তৈরি করার, মধ্যমায়ের দেশ হিসাবে 2021 সালে দাঁড়াতে চাই বাংলাদেশ। আপনার কাছে আসলে ডিজিটাল বাংলাদেশ মানে কি? আসলে আমি তো আমার মনে হয় যে ইন্টারনেট এবং ইন্টারনেট সার্ভিসই মেইনলি আসলে ডিজিটাল বাংলাদেশ আসলে আমি যা বুঝি আর কি। হ্যাঁ, তো সব কিছু ডিজিটাইজ ফর্মে চলে যাবে আর কি। এখন ইনফ্যাক্ট হচ্ছে অনেক, যেমন ব্যাংক বলেন, হসপিটাল বলেন, কিংবা গভর্নমেন্ট বলেন, অনেক সেক্টরই এখন সব ডিজিটাইজড। এবং আমার মনে হয় যে যে জিনিসটা ল্যাকিং হয়তো আমাদের, সেটা হয়তো বা ইন্টারনেটটাকে আর একটু মানে ভালো স্পিড করা আর কি। হ্যাঁ, স্পিড এবং কোয়ালিটি করা আর কি। আর অনেক কিছু আমাদের এখন ইনফ্যাক্ট ডিজিটাল করা বাকি আছে। হ্যাঁ, যেমন ধরেন ইন্টারনেট অ্যাক্সেস দিয়ে ব্যাংকিং পুরোপুরি করা। হ্যাঁ, তারপরে মনে করেন যে এডুকেশন সেক্টর ইনফ্যাক্ট বেশ অ্যাডভান্সড ইন্টারনেটের দিকে, ইন্টারনেট সেক্টরের দিকে আর কি। হ্যাঁ, তো গভর্নমেন্ট সার্ভিসে ইনফ্যাক্ট অনেক কিছু ডিজিটাল করে ফেলা যায় আসলে। তো এই জন্য আমাদের দরকার একটা ভালো ইন্টারনেট কানেকশন সব জায়গাতে। এটার জন্য সরকারের যে এখন পর্যন্ত যে পরিকল্পনা বা যে কৌশল বা যে স্ট্র্যাটেজি, সেটি কি আপনি মনে করেন পারফেক্ট, নাকি এখানে আরও কিছু সংযোজনের প্রয়োজন রয়েছে? আমার মনে হয় যে সার্ভিসেসগুলি বাংলাদেশের জন্য ডেভেলপ করতে হবে, কারণ বাইরের থেকে হয়তো প্রকিউর করা হয়তো আমাদের জন্য খুব এক্সপেন্সিভ হয়ে যাবে, যেগুলি আর কি অলরেডি এক্সিস্ট করে আর কি। হ্যাঁ, তো আমাদের তো ওয়ার্কফোর্স আছে, অনেক ট্যালেন্টেড লোক আমরা, সুতরাং হয়তো লোকালি হয়তো কিছুটা মানে সার্ভিসেসগুলো ডেভেলপ করা যায়। মেইনলি আসলে আমাদের সার্ভিসেস ডেভেলপ করতে হবে,
ইনফ্রাস্ট্রাকচার হয়তো আমাদের যা আছে এটা দিয়েই এটা আর একটু ভালো করতে হবে, আর সার্ভিসগুলো ডেভেলপ করতে হবে আসলে, যেটা আর কি কাস্টমাইজড হবে বাংলাদেশের জন্য। এমনিতে স্যার আমরা তো 2G তারপরে 3G 4Gও হয়তো আসবে, আপনি কি এগুলোর কথাই বলছেন মানে ইন্টারনেট লাইন ডেভেলপের ক্ষেত্রে, না আরও অন্য কিছু? আমি মেনলি বলছি যে মানে ব্যাকবোনটা, ইনফ্রাস্ট্রাকচার ব্যাকবোনটা, এগুলি হলো আর কি লোকাল অ্যাক্সেস। হ্যাঁ, 4G যেমন আপনার সেলফোনের সাথে টাওয়ারের সাথে অ্যাক্সেস, হ্যাঁ ওটা তো হলো ওটা লাস্ট মাইল বলে, হ্যাঁ শেষ পার্টটা আর কি। কিন্তু মেইন ইনফ্রাস্ট্রাকচারটাই আর একটু বোধ হয় একটু বেটার করা যায়, ডেভেলপ করা যায় আসলে বোধ হয়। আজকের যে বাংলাদেশ, আপনি মুক্তিযুদ্ধের সময় স্কুলে পড়েন, আপনি বলছিলেন ওই মুক্তিযুদ্ধের কথা আপনার মনে আছে এবং সে সময় মুক্তিযুদ্ধকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে আপনার। ফলে যে বাংলাদেশটা আমরা চেয়েছিলাম, বা বিশেষ করে আপনারা চেয়েছিলেন, আপনার পিতা চেয়েছিলেন, আমাদের আগের জেনারেশন চেয়েছিলেন, সেই বাংলাদেশটা কতটুকু অর্জিত হয়েছে? আমার তো মনে হয় যে আমরা যেই অপরচুনিটি এখন পাই, হ্যাঁ সেই অপরচুনিটি আমরা হয়তো বা স্বাধীন না হলে আমরা পেতাম না, কখনোই পেতাম না। আমি হয়তো এখানে আপনার সঙ্গে আজকে দাঁড়ায় এরকম করে কথা বলতে পারতাম না হয়তো বা, হ্যাঁ। তো আমার মনে হয় যে লাস্ট হয়তো রিসেন্টলি বাংলাদেশের ডেভেলপমেন্ট প্রচুর হয়েছে, সেটা আমি যা বুঝি সবার সাথে কথা বলি সেটা হলো প্রাইভেটাইজেশনের জন্য। যেমন হসপিটাল আছে এখন, অনেক ভালো ভালো হসপিটাল আছে, ভালো ভালো ইউনিভার্সিটি আছে প্রাইভেট, তারপরে ভালো ভালো টেলিফোন অপারেটর আছে এখন। তারপরে প্রাইভেটাইজেশনের জন্য আসলে জিনিসটা মানে হয়েছে, হ্যাঁ। এবং আমার তো মানে দেশে এসে খুবই ভালো লাগে সব দেখে, যে কাজ এখন অনেক সহজ হয়ে গেছে আগের থেকে আর কি। যারা এরকম ইন্টারনেট নিয়ে গবেষণা করতে চায়, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স যন্ত্রপাতি নিয়ে গবেষণা করতে চায়, বিশেষ করে তরুণদের জন্য, তাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা? আচ্ছা, তাদেরকে আমি বলবো যে যদি হায়ার এডুকেশন আসতে চায়, হ্যাঁ তাহলে আমাদের বাংলাদেশি প্রফেসর আছে অনেক, তার সাথে যোগাযোগ করলে হয়তো বা তারা একটু হেল্প করতে পারবে যে কোন পথে আগালে ইজিয়ার হবে স্কলারশিপ পাওয়া কিংবা ফান্ডিং পাওয়া আর কি, হ্যাঁ। তো সেটা করতে হলে অবশ্য দুইটা পরীক্ষা লাগে, একটা হলো TOEFL, একটা GRE। এই দুটো পরীক্ষাতে ভালো করতে হয় আর কি অ্যাডমিশন পেতে হলে, এবং এটা হলো যে ওয়ার্ল্ড ওয়াইড পরীক্ষা দুটো হয়, সুতরাং সবার সঙ্গে কম্পিট করতে হয়। আর অন্যান্য দেশের কয়েকটা দেশের আমি জানি স্টুডেন্টরা তারা খুব ভালো প্রিপারেশন নেয় ওই পরীক্ষাগুলির জন্য। তো আমার মনে হয় যে আমার অ্যাডভাইস হবে যে বাইরে পড়াশোনা করতে গেলে ওই পরীক্ষা দুটোতে খুব ভালো করতে হবে, TOEFL আর GRE-তে, এবং কন্ট্যাক্ট রাখতে হবে প্রফেসরদের সঙ্গে। আমরা হয়তো কিছুটা কন্ট্যাক্ট রাখতে অতটা অ্যাগ্রেসিভ না অন্য দেশের ছেলেপেলেদের মতন, স্কোর খুব ভালো করতে হবে, কারণ এটা তো মানে ওয়ার্ল্ড ওয়াইড পরীক্ষা, তো এটা কম্পেয়ার করা খুব ইজি যে আমার এই স্টুডেন্ট অন্য স্টুডেন্টের সঙ্গে কেমন আর কি। আর আমরা একবার গেলে আমরা সবাই খুব ভালো করি, কিন্তু ওই জায়গাটাতে আমাদের পারাটা হচ্ছে, হ্যাঁ ওই TOEFL আর GRE-তে একটু সমস্যা, অনেক সময় স্কোর নেই। তো আমাদের যেটা করতে হবে সেটা হলো ওইটার জন্য প্রিপারেশন নিতে হবে অনেক। জি স্যার, আপনি নিঃসন্দেহে আপনার ব্যক্তি জীবনে আপনার যা লক্ষ্য ছিল সেটা অনেকটাই হয়তো অর্জিত হয়েছে, কিংবা অর্জিত হয়েছে কিনা সেটা আপনি বলতে পারবেন। জাতীয় জীবনে বা পুরো বাংলাদেশ নিয়ে বা আপনার জীবন নিয়ে, দেশটাকে নিয়ে আপনার স্বপ্নের কথাটা আমরা শুনে শেষ করতে চাই। আচ্ছা, আমার মনে হয় যে বাংলাদেশ প্রোগ্রেস করছে খুব ফাস্ট, এবং আরও প্রোগ্রেস করবে, এবং আমি আশা করি যে বাংলাদেশ মানে আমাদেরকে সবাই চিনুক, সবাই আমরা ডেভেলপ নেশন হয়ে যাবো ইনশাল্লাহ। তো এবং আমি এটা কনফিডেন্ট, আমরা যেভাবে আগাচ্ছি আমরা খুব শিগগিরই ওই পর্যায়ে চলে যাব ইনশাল্লাহ। আপনার নিজের ব্যক্তিগত জীবনে যা যা লক্ষ্য ছিল সেগুলো সব অর্জিত হয়েছে? আমার মনে হয় যে হ্যাঁ, পড়াশোনার যা টার্গেট ছিল সেটা হয়েছে, তারপরে প্রফেশনালি আমি যা করতে চাইছিলাম সেটা তো মোটামুটি মানে ভালোই হয়েছে আর কি। তো আর বাকি সময় যা আছে আর কি। জি, আপনাকে অনেক ধন্যবাদ প্রফেসর আতিকুজ্জামান। আপনার মতো করেই বাংলাদেশের মানুষের যেসব স্বপ্ন, সেই স্বপ্নগুলো বাস্তবায়িত হোক সেই প্রত্যাশায় শেষ করছি আজ। ভালো থাকবেন সবাই, থাকবেন যমুনা টেলিভিশনের সঙ্গেই।